চুষে চুষে খা। আগের বড়লাট জেমস অ্যান্ড্রু ব্রুন র্যামসে ছিলেন জেরেমি বেন্থামের ভাবশিষ্য। তিনি তার মানুষ গুরুর কথা প্রায় অক্ষরে অক্ষরে মেনে চলতেন। তার গুরুর মতো তিনিও মনে করতেন যে দেশে নারীদের শিক্ষার অধিকার নেই সেই দেশের কোনো ভবিষ্যৎ নেই। খুব সত্যি কথা। কিন্তু এদেশে নারী শিক্ষার তেমন আদর কোথায়? মার্চ মাসে দেশ ছাড়ার আগে তিনি নাকি নিজের গাঁটের কড়ি খরচ করে মেয়েদের জন্য স্কুল খুলে গেছে। সেখানে তেমন ছাত্রী হয়নি। তার মানসগুরুর আরেকটি বিখ্যাত নীতি ছিল, তাহাই হিতকর যাহা সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক সুখ আনয়ন করে। বড়লাট র্যামসে মনে করতেন ব্রিটিশ শাসন অত্যন্ত হিতকর। তাঁর চিন্তা ভাবনায় যুক্তির অভাব ছিল না। কিন্তু কালো কুলো দেশি লোকেদের জন্য ব্রিটিশ শাসন বোধহয় তেমন সুখকর নয়। ধরা যাক কোম্পানি রাজ আসার আগে এই দেশি প্রজাদের কাছে 10 আনা সুখ ছিল, আর ব্রিটিশ শাসন 16 আনা সুখ উৎপাদন করল। কিন্তু এর মধ্যে যদি 15 আনা 3 পয়সা সুখ কয়েকজন সাহেব মিলে ভাগ বাটোয়ারা করে নেয়, আর তাদের দেশি প্রজারা সবাই মিলে যদি 1 পয়সা সুখ পায়, সেই 1 পয়সা সিংহভাগও তো ছিনিয়ে নেবে দেশি রাজা জমিদাররা। একজন সাধারণ প্রজার হাতে তো 1 কানাকড়ি সুখও থাকবে না। এটা কি ভালো হলো? বেন্থামের শিষ্যরা এই সহজ কথাটা বুঝলেন না, অথবা বুঝতে চাইলেন না। বড়লাট র্যামসে যুদ্ধ করে কারোর রাজ্য কেড়ে কুড়ে নেওয়ার তেমন পক্ষপাতী ছিলেন না। তাতে বড় লোকক্ষয় হয়, হালকা বদনামও তো হয়। তার 2টো দার্শনিক কৌশল ছিল। অবশ্য বাজে লোকেরা সেগুলোকে অজুহাত বলতো। তাদের মধ্যে একটি হলো তার বিখ্যাত সত্য বিলোপ নীতি, আরেকটি হলো কুশাসনের অভিযোগ। স্বাভাবিক উত্তরাধিকারী না রেখে যে রাজা মারা যাবেন তাঁর সত্ত্ব বিলুপ্ত হবে এবং তার রাজ্যের গুরুভার দয়া করে কোম্পানি বাহাদুর গ্রহণ করবেন। আবার যে রাজার শাসন প্রজাদের তেমন সুখী করতে পারছে না, সেই রাজারও শাসনাধিকার থাকতে পারে না। এই জোড়া কৌশলে বহু দেশি রাজ্য কোম্পানি বাহাদুরের বশে এলো। র্যামসে সাহেবের এক মানস গুরুভাই বছর 7 আগে কলকাতায় এসেছেন। তার নাম জন প্যাটারসন। তিনি শখের শিক্ষাবিদ ও প্রাক্তন সৈনিক। বেন্থামের মতের প্রকাণ্ড সমর্থক হলেও প্যাটারসন বেন্থামের মতো ধর্মকর্মের বিরোধী নন। তিনি নিষ্ঠাবান খ্রিস্টান। আরে, ইংরেজদের উদারনীতি তো খ্রিস্ট ধর্মেরই ফসল। ঈশ্বরের করুণার বাণী, তার আলো অন্ধ অবিশ্বাসীদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তো প্যাটারসন বিদেশ বিভুঁয়ে পড়ে আছেন। অনেকে বলে তিনি স্বদেশে খিদে পেতেন না। কবছর আগে কোম্পানির সৈন্যবাহিনীতে যোগদান করেন। শিখ যুদ্ধে তিনি খুব ফাইট দিচ্ছিলেন। বড়লাটের সাথে তার সামান্য পরিচয় ছিল। সেই সূত্রে তিনি কলকাতার কর্তা ব্যক্তিদের সঙ্গে দেখা করলেন ও তাদের বোঝালেন গ্রামেগঞ্জে হিতকর ইংলিশ এডুকেশন আর ফিমেল স্কুল প্রতিষ্ঠা করতে হবে। এতে 1 কাজে 2 কাজ হবে। ব্রিটিশ শাসনের মহত্ব প্রচারও হবে, আবার কোন ব্যাটা রাজা বা জমিদার কোথায় কি করছে তার উপর নজরও রাখা যাবে। কর্তা ব্যক্তিরা তাকে খুব বাহবা দিয়ে যা বললেন তার বাংলা অর্থ, আপনার বলে যদি খুঁটে খেতে পারো আমাদের আপত্তি নাই। কলকাতা শহরে প্যাটারসন বিশেষ সুবিধা করে উঠতে পারলেন না। তবে তিনি খোঁজ খবর করে জানতে পারলেন বারাসতের আশেপাশে নীল চাষের খুব রমরমা। অনেকগুলি নীলকুঠি ওই অঞ্চলে। সেগুলো চালাতে নিশ্চয়ই কিছু আইসো, খাম, যাও, গো, অতি উত্তম, ভেরি গুড ইত্যাদি কাজ চালানো গোছের ইংরাজি বলা দেশি লোক প্রয়োজন। তাদের তো তৈরি করতে হবে। শিক্ষাব্রতী প্যাটারসন বারাসতে এসে দেখলেন সেখানেও তাঁর মতো গোড়া সাহেব বেশ কজন আছে।
তাদের প্রায় সকলেই নীলকর। একটি বিদ্যালয় সেখানে খোলা হয়েছে। ছেলেরা সেখানে সেকুলার এডুকেশন শিক্ষা করছে। এমনকি নেটিভরা ফিমেল এডুকেশনের জন্য একটা স্কুল খুলে ফেলেছে। তিনি আর সেখানে কি করবেন? অগত্যা ভাগ্যান্বেষণ করতে করতে তিনি চলে এলেন জলে জঙ্গলে ঘেরা বিদ্যানগরে। এই জায়গাটার খোঁজ তিনি কেমন করে পেলেন ঈশ্বর জানে। রাজা প্রমথেশচন্দ্র তাকে স্কুল খোলার জন্য একটি ক্ষুদ্র ভূমিখণ্ড দিয়েছেন। সাহেবের বিদ্যানুরাগ ও বিনয় দেখে তিনি বোধহয় কিছুটা অভিভূত হয়েছিলেন। তাছাড়া তিনি জানেন নতুন দিন এসেছে, ছেলেপিলেরা ইংরেজি শিখলে ভালোই হবে। তার হাড়ির খবর যে প্যাটারসন সাহেব কোম্পানি বাহাদুরের কাছে পৌঁছে দেবেন, সে সন্দেহ তার মনে স্থান পায়নি। খুড়োমশাই কিন্তু কথাটা বলেছিলেন বার কয়েক। রাজা তেমন গুরুত্ব দেননি। খুড়োর স্বপ্নের কিছু মূল্য আছে, মতামতের মূল্য আছে কি? তিনি তো ঘুমিয়ে কাটান। তার বাস্তব বুদ্ধিরও তো তেমন প্রমাণ পাওয়া যায়নি। প্যাটারসন রাজানুগ্রহ লাভ করে বিদ্যানগরে বেশ জাঁকিয়ে বসলেন। প্যাটারসনের বিদ্যানগরে পাকাপাকিভাবে থাকার সিদ্ধান্তটা সম্পূর্ণ জাগতিক নয়। এর মধ্যে একটু ভাবের ব্যাপারও ছিল। তাঁর শৈশব কেটেছিল গোল্ডহ্যাম্পটন নামের ছবির মতো সুন্দর এক গ্রামে। তিনি আর তার মা সেখানে থাকতেন একটা ছোট বাড়িতে। গ্রামে মাত্র কয়েকটি পরিবার, একটি মেথডিস্ট চার্চ আর একটা স্কুল। চার্চের স্থানীয় উপদেষ্টা প্যাট্রিক ম্যাকগ্রেগর স্কুলটি পরিচালনা করতেন। বালক প্যাটারসন তাঁর সাথে বাইবেল পড়ত, তাঁর সাথে ঘুরে বেড়াতো গোল্ড লাইনের তীরে। কখনো কখনো তাদের সঙ্গী হতো ক্লাসের অন্যান্য বালকরা। গ্রাম ছাড়ালেই গহন অরণ্য। দিগন্ত রেখা জুড়ে দাঁড়িয়ে থাকত মাউন্ট পিটার। ভালোই ছিল প্যাটারসনের ছেলেবেলাটা। কৈশোরে সব এলোমেলো হয়ে গেল। যখন প্যাটারসন 16 বছরের কিশোর মাত্র, তখন তার মা একজন সৈনিককে বিবাহ করে লন্ডন শহরে চলে যান। তারপর আর প্যাটারসনের পড়াশোনা হলো না। কিছুই ভালো লাগতো না। তিনি ভারতে এসে কোম্পানির সৈন্যদলে নাম লেখালেন। শিখ যুদ্ধে বেশ সুনাম অর্জন করলেন। তবুও মনটা পুরোপুরি ভালো হলো না। তিনি সব সময় ভাবতেন কিভাবে বাল্যের মধুর দিনগুলি ফিরে পাওয়া যায়। ঘুরতে ঘুরতে বিদ্যানগরে এসে পূর্ণাকে দেখে তার বহুদিন পরে গোল্ড লাইনের কথা মনে পড়ে গিয়েছিল। সেও পূর্ণার মতো বক্রগামিনী, অরণ্য দইতা। জেদোমেদোর জঙ্গল যেন অনেকটা ক্রেসাস উডের মতো। সেখানে তিনি সুযোগ পেলেই ঘুরে বেড়ান। তার সাথে লাঠি নিয়ে চলে তার নিত্য সহচর পটা। ঘোরাঘুরির ফাঁকে তিনি পটাকে একটু বাইবেলও পড়িয়ে দেন। অবশ্য তিনি কখনো চুন্নির জলায় যাননি। সেদিকটা কেমন তিনি জানেন না। মূর্খ নেটিভগুলো বলে জলায় নাকি একটা পিশাচ থাকে। আসল ঘটনা হলো ঠ্যাঙারের উৎপাত। সাহেব দেখলে স্কাউন্ড্রেলগুলো নির্ঘাত মেরে ফেলবে। সাহেবের স্কুল একরকম চলছে। লোকমুখে তার নাম হয়েছে প্যাট সাহেবের পাঠশালা। এক পক্ষকালে একবার প্যাট সাহেব রাজা প্রমথেশচন্দ্রের সাথে সাক্ষাৎ করেন। তাকে স্কুলের খবরাখবর দেন, কোনো অসুবিধা থাকলে সেটাও জানান। সাহেবদের রাজনৈতিক উৎপাত রাজা মনে প্রাণে ঘৃণা করেন, কিন্তু তিনি জানেন এই যুগটা সাহেবদের যুগ। তাদের ভাষা, তাদের চিন্তাভাবনাই এখন থেকে দুনিয়া শাসন করবে। তাদেরকে বেশি চটিয়ে লাভ নেই। আর ব্যক্তিগতভাবে সাহেবদের উপর তার কোনো বিরাগও নেই। প্যাটারসনকে তিনি মোটের উপর পছন্দই করেন। লোকটা খারাপ না। আজ সন্ধ্যায়
প্যাট সাহেব রাজদর্শনে এসেছেন, তার সাথে আছে পটা। বাইরের কেউ এলে কাছারি বাড়ির বৈঠকখানাতেই তাদের বসানো হয়। সাহেবকেও সেখানে নিয়ে যাওয়া হলো। হেরম্ব একটা কুর্সির দিকে অঙ্গুলে নির্দেশ করে বিনীতভাবে প্যাট সাহেবকে বললেন, বসেন সাহেব, বসেন। মেঝেতে একটা গালিচা পাতা ছিল, সেটা দেখিয়ে পটাকে বলল, ভাইপো বস। পটা মনে মনে বেজায় চটল। দুনিয়া শুদ্ধ লোক তাকে ভাইপো ডাকে, কারণ এই ডাক শুনলে পটা সাংঘাতিক চটে যায়। তবে কাছারি বাড়ির কর্মচারীকে কিছু বলার দুঃসাহস তার নেই। সে চুপচাপ বসে পড়ল। রাজা প্রবোধেশচন্দ্রের কাছে আজ প্যাট সাহেব এক কাতর আবেদন নিয়ে এসেছেন। প্যাট সাহেবের পাঠশালায় ৫-৭ ছাত্র আসলেও একটিও ছাত্রী আসেনি। পাঠশালার ফিমেল সেকশন আজও চালু হলো না। সাহেব রাজাকে অনুরোধ করতে এসেছেন তিনি যেন বিদ্যানগরের মেয়েদের পাঠশালায় যেতে উৎসাহিত করেন। বাজে লোকেরা বলে ফিমেল এডুকেশনে প্যাট সাহেবের উৎসাহের একটা কারণ হলো তিনি আজও অবিবাহিত। রাজা জানেন মেয়েদের পাঠশালায় পাঠানো সহজ নয়। তিনি হ্যাঁ না এর মাঝামাঝি একটা সুরে কথা বলে চলেছেন। আজ তিনি বড় ক্লান্ত। সাহেবও অনেকক্ষণ ধরে বকছেন। এমন সময় হ্যাচর প্যাচর করে বৈঠকখানায় ঢুকে পড়লেন খুড়োমশাই। তিনি বেশ হাঁপাচ্ছেন। রাজা প্রমথেশচন্দ্র একটু উদ্বিগ্ন কণ্ঠে তাকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি খুড়ো? তিনি বললেন, পেমরে দেখলুম একটা বিরাট পট দেওয়ালে টাঙানো আছে, পটের চিত্রগুলো নড়াচড়া করছে। বলে তিনি ফিকফিক করে হাসতে লাগলেন। তার লঘুগুরু জ্ঞান বড় একটা নেই, তিনি যা খুশি বলে ফেলতে পারেন। এই আশঙ্কায় প্রমথেশ বললেন, খুড়ো খুড়ো, তুমি বরং ঘুম ঘরে যাও, আমি আসছি এখন, তখন কথা কয়ো। খুড়ো বললেন, স্বপ্নটার কথা তোরে বলতে না পেলে আমার বুক পেটে যাবে বাবা। প্রমথেশ উপস্থিত সকলের মুখের দিকে একটু চেয়ে বললেন, তবে বলে ফেলো। খুড়ো বললেন, পটের বিবি নেচে নেচে গান গাইছে, খা খা খা, আমার চুষে চুষে খা, আমার গিলে গিলে খা। এই অদ্ভুত গান শুনে প্রমথেশ হাঁ করে খুড়োর দিকে তাকিয়ে রইলেন। প্যাট সাহেব শুধুলেন, ইহার অর্থ কি আছে? খুড়ো নির্দ্বিধায় বললেন, ইট 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 মি সাকিং সাকিং ইট। এই পেমো গিলার ইংরেজি কি রে? প্রমথেশ হাঁ মুখ বন্ধ করে বললেন, গাল্প। খুড়ো বললেন, হয়েছে, সাকিং সাকিং ইট মি গাল্পিং গাল্পিং ইট। গান শুনে সাহেবের গাল লাল হয়ে গেল, কে জানে কেন। তিনি আবার শুধুলেন, ইহার অর্থ কি আছে? খুড়ো বললেন, তা জানি না সাহেব, সাং কেম ইন মাই ড্রিম। দেখলুম পটের সম্মুখে রাজ্যের আধবুড়ো মাগি মদ্য সেই গানের সঙ্গতে নৃত্য করছে। আবার ইয়ার গোছের ছোকরাও আছে কতকগুলি। ও পেমু, এমন পট কলকাতায় আছে নাকি? প্রমথেশ বললেন, কি যে বলো খুড়ো, পটের চিত্র আবার নৃত্যগীত কি করে করবে? তোমার যেমন স্বপ্ন। খুড়ো বললেন, সত্যি দেখলুম। প্যাট সাহেব বুঝলেন আজ আর কথা হবে না। তিনি বিদায় নিলেন। গানটি কিন্তু ভুললেন না। চলতে চলতে আনমনে গাইতে লাগলেন। পটা তো মনে হলো বাংলা গানটাই ভালো করে বোঝেনি, ইংরাজির তো কথাই নেই। আজ বিদ্যানগরে অরন্ধন। খুড়ো সামান্য ফলাহার করে প্রথমে স্বপ্নের গল্পটা হরুকেষ্টাদের সাত কাহন করে বললেন। দেখা গেল গানটা সবার বেশ মনে ধরেছে। তারপর তিনি প্রাসাদময় ঘোরাঘুরি শুরু করলেন। এখন তার ঘোরার সময়।
রাতে প্রমথেশ তাঁর শয়ন মন্দিরে প্রবেশ করে দেখলেন রানী কৃষ্ণভাবিনী দীপালোকে এক মনে একটি গ্রন্থ পাঠ করছেন। তিনি উপর হয়ে শুয়ে আছেন। তার গুরু নিতম্বটি অল্প অল্প দুলছে, সেই তালে তালে তার নুপুর জোড়া ঝুনঝুন করছে। এই নারী অনন্ত যৌবনা, তার মতো রূপসী দেখা যায় না। তবুও রাজার সাথে তার মনের মিল হয়নি। তারা পরস্পরকে অপছন্দ করেন না, তবে তাদের মধ্যে প্রীতির কিছু অভাব আছে। রাজা একটু ঝুঁকে দেখলেন রানী রায়গুণাকর ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর কাব্য পাঠ করছেন। বিপরীত বিহার আরম্ভ। রাজা মৃদুস্বরে কাশলেন। রানী চমকে তার দিকে চাইলেন, আর লজ্জায় অধোঅধুন হলেন। রাজা শুধলেন, কি পাঠ করছো রানী? রানী কয়েকটি পংক্তির উপর তার চম্পক দামের মতো অঙ্গুলি স্থাপন করলেন। সেখানে লেখা আছে, লাজের মাতায় হানিয়াবাজ, সাধয় রামা বিপরীত কাজ, ঘন অবিলম্ব নিতম্ব দোলে, ঘুনু ঘুনু ঘন ঘুঙ্গুর বলে। রাজা মুচকি হেসে ফুৎকারে দীপটি নিভিয়ে দিলেন। তারপর এন্ডির চাদরখানি খুলে তিনি রাজসজ্জায় শয়ন করলেন। তার পাশে তখনও কৃষ্ণভাবিনী উপর হয়ে শুয়ে আছেন। রাজা তার পিঠে হাত রেখে জিজ্ঞেস করলেন, তোমার কি বিপরীত বিহারের স্বাদ জেগেছে? রানী বললেন, মরণ দশা। রাজা সকৌতুকে বললেন, রায়গুণাকর মহাশয় যখন লিখে গিয়েছেন তখন একবার দেখাই যাক না। তাঁর কথা শেষ হওয়ার আগেই রানী তার বুকের উপর ঝাঁপিয়ে পড়লেন। এক নিমেষে রাজা প্রমথেশচন্দ্রের মুখকমল তাম্বুল রঞ্জিত অধর চিহ্নে ভরে গেল। তিনি আর কথাটি কইবার অবসর পেলেন না। রাজার দেহপটে রানী তার অধর মুদ্রা অঙ্কন করে চললেন বেশ কিছুক্ষণ। চিবুক বক্ষ নাভ্যাদিক্রমে তিনি নিচে অবতরণ করলেন। আবার শুরু হলো ঊর্ধ্বমুখী যাত্রা। তিনি যখন প্রায় অধরের কাছাকাছি পৌঁছে গেছেন, তখন পুষ্পকানন থেকে মধুগন্ধের সাথে খুরোর গান ভেসে এলো। রানী সামান্য থামলেন, আবার রতিরঙ্গে মন দিলেন। কিন্তু ও কিও হা হতাস্মি। অধর মধু পান করতে গিয়ে রানী স্পষ্ট শুনতে পেলেন রাজার নাক অল্প অল্প ডাকছে। ওষ্ঠ তার ঝাঁপ পুরোপুরি বন্ধ করে দিয়েছে আজ রাতের মতো।